প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা অবগত আছো কোভিড-19 কারণে দীর্ঘদিন যাবৎ তোমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। তাই বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগে এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে। আমি আজকে তোমাদের জন্য একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। নবম দশম শ্রেণী রসায়ন অধ্যায় ৫। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আজকে আমাদের পাঠ শিরোনাম রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনে আমরা এই অধ্যায়ে রাসায়নিক বন্ধন যুক্ত, অর্থাৎ আমরা জানি অনেক একাধিক মৌলের সমন্বয়ে, অর্থাৎ আমরা জানি পদার্থ অনেক কোনো অনুপর্ণ দ্বারা গঠিত। বেশিরভাগ ক্ষেত্রে একাধিক মৌলের পরমাণু দ্বারা গঠিত। পদার্থের অণুতে পরমাণুগুলো কখনো এলোমেলো থাকে না, সুবিন্যস্ত থাকে। তো আমরা বলতে পারি যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে পরমাণুগুলো একটার সাথে আরেকটা সংযুক্ত থাকে, তাকে রাসায়নিক বন্ধন বলে। অর্থাৎ একসাথে যুক্ত থাকবে এবং একটা আকর্ষণ শক্তির মাধ্যমে। যেমন আমরা যদি হাইড্রোজেন ও অক্সিজেন এই দুইটা মৌল মিলিত হয়ে পানিতে রূপান্তরিত হয়, H2 পানিতে রূপান্তরিত হয়, তাহলে আমরা বলতে পারি দুটো মৌল যুক্ত হয়ে একটা অণু, পানির অণু তৈরি করেছে। সেই পানির অণুটা অবশ্যই একটা শক্তির মাধ্যমে সংযুক্ত হয়েছে, সেটাই রাসায়নিক বন্ধন। আমরা আজকে দেখব সেই রাসায়নিক বন্ধনের বিভিন্ন বন্ধন। যেমন রাসায়নিক বন্ধনকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা হলো আণবিক বন্ধন, আর একটা হলো সমযোজী বন্ধন। আণবিক বন্ধন আর সমযোজী বন্ধন নিয়ে এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। তার পূর্বে আমরা জেনে নেই এই অধ্যায়ের কিছু মৌলিক বিষয়। মৌলিক বিষয়ের মধ্যে আছে যোজ্যতা ইলেকট্রন, যোজনী বা যোজ্যতা, সুপ্ত যোজনী, যৌগমূলক ও তাদের যোজনী, আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। তারপর আছে অষ্টক নিয়ম, দুইয়ের নিয়ম, ক্যাটায়ন ও অ্যানায়ন। তো প্রথমে যদি আমরা যোজ্যতা ইলেকট্রন চিন্তা করি, দেখো একটা মৌল আমরা নিলাম অক্সিজেন। এই অক্সিজেনকে আমরা জানি অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8। অক্সিজেনকে ইলেকট্রন বিন্যাস করলে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে, তাহলে আর থাকবে 6টি। দ্বিতীয় কক্ষপথে 6টি ইলেকট্রন থাকবে। তাহলে দ্বিতীয় কক্ষপথে 6টি ইলেকট্রন হবে আমাদের যোজ্যতা ইলেকট্রন। তার মানে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 2 গেল এটা। তারপর যোজনী বা যোজ্যতা। তার মানে একটা মৌল আর একটা মৌলের সাথে সংযুক্ত হওয়ার ক্ষমতাটাই হলো যোজ্যতা বা যোজনী। যেমন এটা পেতে বলি, একটা 2টি হাইড্রোজেন অণু একটা অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে একটা পানির অণু গঠন করবে। এখানে আমরা একটা জিনিস মনে রাখতে হবে, যৌগ গঠনের ক্ষেত্রে একটা মৌল আরেকটা মৌলকে তার যোজনী
যোজনী পরিবর্তন করে দেয়। তাহলে এই পানীয় অণু গঠন করতে অক্সিজেন দুইটি অণুকে গ্রহণ করেছে। অক্সিজেন দুইটি হাইড্রোজেন পরমাণুকে গ্রহণ করেছে। আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা আরেকটু অন্যভাবে তাকাই, এখানে আছে অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা। যেমন প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন, তারপর পরের কক্ষপথে 6টা ইলেকট্রন, এখানে 2 জোড়া, 1 জোড়া, এখানে 1 জোড়া, 2 জোড়া, 4টা, 5টা, 6টা। তাহলে হাইড্রোজেন আছে আরো 2টা। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করার পরে হাইড্রোজেন আরো 2টা আছে। দুই প্রান্তে আরো 2টা হাইড্রোজেন যদি আমরা যুক্ত করে দেই, তাহলে অনায়াসে আমরা বলতে পারি এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। দেখো, তাহলে হাইড্রোজেন দুটি গ্রহণ করেছে, অষ্টকপূর্ণ হয়েছে। এবং অক্সিজেন মৌলটা স্থিতিশীল ধারণ করছে। সেক্ষেত্রে আমরা বলবো অক্সিজেনের এখানে যোজনী 2, যেহেতু 2টা হাইড্রোজেন মৌল গ্রহণ করেছে এবং 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, অষ্টকপূর্ণ করেছে, তাই তার যোজনী 2। সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী জানার আগে আমরা কিছু ব্যতিক্রম পরে কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে। যেমন এই একাধিক যোজনী বিশিষ্ট মৌলকে একাধিক যোজনী থাকার কারণে তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। এই পরিবর্তনশীল যোজনী এই যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। যেমন আয়রনের যোজনী 2-3, আয়রনের যোজনী 2-3। তাহলে সুপ্ত যোজনী যে আমরা বলি, কোন মৌলের সর্বোচ্চ যোজনী আর সক্রিয় যোজনীর পার্থক্য হলো সুপ্ত যোজনী। এখন বলতে পারি সক্রিয় যোজনী কোনটি। যেমন একটি যৌগে যখন মৌলগুলো সংযুক্ত হয়ে একটি যৌগ গঠন করে, তখন এই যৌগে অক্সিজেনের যে যোজনী এখানে আছে, অক্সিজেন যোজনী 2টি। তাই অক্সিজেনের 2টি হওয়ার কারণে সেটা আমরা বলবো এটা তার পানির ক্ষেত্রে তার সক্রিয় যোজনী। ঠিক সালফারের ক্ষেত্রে যদি 2, 4, 6, তো কখনো যোজনী 2 প্রদর্শন করে, কখনো 4 প্রদর্শন করে, কখনো 6 প্রদর্শন করে। তাহলে যেমন আয়রনের যোজনী আমরা একটু আগে বলেছি 2-3। এখানে যদি ফেরিক ক্লোরাইডের কথা আমরা বলি, এই ফেরিক ক্লোরাইডে আয়রনের যোজনী 3, কারণ এখানে 3টা ক্লোরিন সে যুক্ত করেছে। ঠিক ফেরাস ক্লোরাইডের কথা যদি বলি আমরা, সেখানে 2টা ক্লোরিন যুক্ত করেছে। তাই এখানে আয়রনের যোজনী 2, এখানে আয়রনের যোজনী 3। এটা হলো তার সক্রিয় যোজনী। সুপ্ত যোজনী তখন হবে সর্বোচ্চ যোজনী থেকে এই সক্রিয় যোজনী বিয়োগ, মানে পার্থক্য। যেমন এখানে 3, আমরা জানি 3 সক্রিয়, সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী এখানে 3। তাহলে ফেরিক ক্লোরাইডের সুপ্ত যোজনী 0। ফেরাস ক্লোরাইডে সক্রিয় সর্বোচ্চ যোজনী 3 আর এখানে সক্রিয় যোজনী 2। তাহলে 1। এটা হলো সুপ্ত যোজনী। এবার আমরা যাব যৌগমূল ও তাদের যোজনী। অনেকগুলো মৌলের সমন্বয়ে
গঠিত ধনাত্মক ঋণাত্মক আয়নে গঠিত পরমাণুগুচ্ছ যখন একটি মৌলের ন্যায় আচরণ করে তখন আমরা তাকে যৌগমূল বলব। যেমন এখানে আছে, আমরা যদি ধরি অ্যামোনিয়া NH4, এখানে অ্যামোনিয়া একটি ধনাত্মক আয়নে যৌগমূল। যদি সালফেট বলি SO4 2-, কারণ এই সালফেটে দুইটা যোজনে, সালফেটে এখানে ঋণাত্মক আয়ন দুটি S সালফার এবং অক্সিজেনের যুক্ত হয়ে একটা সালফেট মৌলগুলো যুক্ত হয়ে একটা সালফেট অণু গঠন করেছে এবং এটা একটা একটি মৌলের ন্যায় আচরণ করছে, তাই এটা একটা যৌগমূল এবং তার যোজনী হলো 2। এখন যদি বলি পরের অংশ আণবিক সংকেত ও তার গাঠনিক সংকেত। তো আণবিক সংকেত হলো প্রতীক কোন মৌলের কোন যৌগের অণুতে তার প্রতীক ও পরমাণু সংখ্যা প্রকাশ করাকেই আণবিক সংকেত বলে। আমরা যে কোনো একটা আণবিক সংকেত, যেমন এখানে মিথেন লেখা আছে, মিথেনের আণবিক সংকেত CH4, এখানে এটা আণবিক সংকেত। আর গাঠনিক সংকেত এই যৌগেরই একটা যৌগের অণুতে পরমাণুগুলো প্রতীক ও পরমাণু সহ তার বন্ধনের মাধ্যমে, প্রতীক ও বন্ধনের মাধ্যমে প্রকাশ করাকেই গাঠনিক সংকেত বলে। আবার বলছি, অর্থাৎ একটি যৌগ তার প্রতীক ও বন্ধনের মাধ্যমে প্রকাশ করাকেই গাঠনিক সংকেত বলে। আমরা যদি বিশ্লেষণ করে বলি, যেমন C2H6, এটা ইথেনের সংকেত, আণবিক সংকেত বলতে পারি। আমরা যদি এটাকে গাঠনিক সংকেতে প্রকাশ করি তাহলে কার্বন কয়টা? দুইটা, হাইড্রোজেন 6টা দিয়ে দিলাম। এটা হলো গাঠনিক সংকেত। তারপর আসবো আমরা অষ্টক নিয়ম। অষ্টক নিয়মে একটা অক্সিজেনের কথা যদি আমরা চিন্তা করি, একটা মিথেন যৌগ কথা যদি চিন্তা করি, মিথেনে কার্বনের ইলেকট্রন সংখ্যা হলো আমরা জানি 6। তাহলে ইলেকট্রন বিন্যাসে দেখা যায় প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন পেল, আর পরের কক্ষপথে পেল 4টা। আমি যদি রূপটাকে আরেকটু ভাবে দেখাই, কারণ প্রথম কক্ষপথে 2টা পাওয়ার পর তার থেকে আর 4টা, তো 4 প্রান্তে 4টা আছে। যেহেতু অষ্টক পূর্ণ হওয়ার জন্য তার আরো 4টা ইলেকট্রন লাগবে, সেই 4টা ইলেকট্রন হাইড্রোজেন থেকে সে শেয়ার করে অষ্টক পূর্ণ হবে এবং স্থিতিশীল যৌগ গঠন করবে এবং নিয়নের নিষ্ক্রিয় ধর্ম সে অর্জন করবে, সেটি অষ্টক নিয়ম। তারপর আছে 2 নিয়ম। অষ্টক নিয়মে কিছু সীমাবদ্ধতার কারণে বিজ্ঞানীরা এক নতুন নিয়ম উপস্থাপন করেছেন, তা হলো 2 নিয়ম।
দুইয়ের নিয়ম আসলে কিছুই নয়, একটা ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে তার অষ্টক পূর্ণের জন্য জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে, এক বা একাধিক জোড়ায় তার শেষ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন থাকবে, সেটি দুইয়ের নিয়ম। জোড়ায় জোড়ায় থাকবে, সেই ইলেকট্রন বিন্যাস করার পরে সেই জোড়ায় জোড়ায় ইলেকট্রনগুলো মানে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকবে, সেটা হলো দুইয়ের নিয়ম। এবার আসবো ক্যাটায়ন ও অ্যানায়ন। ক্যাটায়ন আমরা সহজ করে যদি বলি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা আঁকি, প্রথম কক্ষপথে আছে দুইটা, পরের কক্ষপথে আছে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11, প্রথম কক্ষ থাকবে দুইটা, পরের কক্ষপথে থাকবে 8টা, তাহলে হলো 10টা, শেষ কক্ষপথে থাকবে আর একটা। এই শেষ কক্ষপথের ইলেকট্রনটা যখন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন সোডিয়াম ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়। এই ধনাত্মক আয়নে রূপান্তরিত হয় সেটাই হলো ক্যাটায়ন। পরমাণুটি ধনাত্মক আয়নে রূপান্তরিত হবে, সেটা হলো ক্যাটায়ন। ঠিক ক্লোরিনের ক্ষেত্রে যদি চিন্তা করি, ক্লোরিনের প্রথম কক্ষপথে থাকবে, ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17, প্রথম কক্ষপথে থাকবে দুটি, পরের কক্ষপথে থাকবে 8টি, আর ইলেকট্রন সবসময় জোড়ায় জোড়ায় থাকে, 2 আর 8 হলো 10, এরপরে কক্ষপথে থাকবে একটা থাকে, মানে প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে থাকে 8টি, 8 2 10, আর পরের কক্ষপথে থাকে 7টি, তাহলে 17। তার অষ্টক পূর্ণের জন্য তার একটি ইলেকট্রন লাগবে। সেই একটি ইলেকট্রন যদি সোডিয়াম আর ক্লোরিনের সাথে বিক্রিয়া হয়, তাহলে একটি ইলেকট্রন সোডিয়াম থেকে সে নেবে, অথবা অন্য কারোর সাথে অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া হলে অন্য মৌল থেকে একটি ইলেকট্রন নিয়ে সে অষ্টক পূর্ণ ধারণ করবে এবং ধনাত্মক আর ঋণাত্মক আয়নে রূপান্তরিত হবে, সেটা হলো অ্যানায়ন। তোমরা বইয়ের সাথে এগুলো কথাগুলো মিলিয়ে নিবে, তোমাদের বইয়ের সংজ্ঞা অনুসারে দেখবে যে কথাগুলো মিলে যাবে। তো এখন আমরা এই মৌলিক বিষয়গুলো যখন জানলাম, তাহলে আমরা এই চ্যাপ্টারের মূল অংশ আমি আগে বলেছি, আয়নিক বন্ধন ও সমাযোজী বন্ধন। তো আয়নিক বন্ধনকে বিশ্লেষণ করতে গেলে আমরা একটু আগে বলেছি, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, সেই ইলেকট্রনটা যদি ক্লোরিন গ্রহণ করে তখন ক্লোরিন হবে ঋণাত্মক আয়ন, অ্যানায়ন হবে। ঠিক তখন ব্যাপারটা এরকম দাঁড়াবে, সোডিয়াম প্লাস ক্লোরিন ইকুয়াল টু সোডিয়াম ক্লোরাইড। এখন এই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ক্লোরিন যখন গ্রহণ করবে, তাদের মধ্যে বিক্রিয়ার সময় যখন গ্রহণ করবে, তখন তারা সোডিয়াম থেকে ইলেকট্রন গ্রহণ করেছে, ক্লোরিন অষ্টক পূর্ণ হবে এবং স্থিতিশীল যৌগ গঠন করবে, ঋণাত্মক আয়নে রূপান্তরিত হবে, সেও ছেড়ে দিয়ে অষ্টক পূর্ণ হবে এবং স্থিতিশীল যৌগ গঠন করবে। যৌগটি পরে ধনাত্মক ঋণাত্মক আয়ন যৌগ গঠন করবে
যৌগটির অবস্থাটা করে দেখা যাবে তারা এরকম আকার ধারণ করবে। ভিন্ন ভিন্ন ভাবে তারা অষ্টক পূর্ণ করবে। সোডিয়াম থাকবে, সোডিয়ামের কক্ষ থাকবে না। আর ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের 18 হয়ে যাবে, যেহেতু সোডিয়াম একটা দিয়ে দিয়েছে। তাহলে এই যৌগটি হবে, এখানে সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম ধনাত্মক আয়ন ক্লোরিনের সাথে রূপান্তরিত হয় একটি স্থিতিশীল যৌগ গঠন করুন, সেটাই হলো আয়নিক বন্ধন। সমযোজী বন্ধনের ক্ষেত্রে যদি আমরা এই বিক্রিয়ার কথা চিন্তা করি, হাইড্রোজেন, দুইটি হাইড্রোজেন একটি অক্সিজেন দিয়ে বিক্রিয়া করে, দুইটি হাইড্রোজেন একটি অক্সিজেনে বিক্রিয়া করে, একটি অক্সিজেন মৌলের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। আমরা ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, যেহেতু দুটো মৌল অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তো অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে অক্সিজেনটা হবে অক্সিজেনের প্রথম কক্ষপথে দুইটা, পরের কক্ষপথে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হলো 8, 1 জোড় 2 জোড় আর 6টা থাকবে, 6টা থাকবে। তখন বিক্রিয়া করে পানির অণুটা এরকম হবে যে প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে হবে এই যে হাইড্রোজেন থেকে 2টা ইলেকট্রন আনবে, 2টা ইলেকট্রন এনে এইভাবে ধরবে। এটা হাইড্রোজেন থেকে 2টা ইলেকট্রন এনে এইভাবে ধরলো, আমাদের ইলেকট্রনটা এক, 2, 8, তাহলে একটা এখানে বেশি হয়ে গেছে, আমরা এখানে ধরতে পারি, এগুলো না দিয়ে তাহলে এটা দেখা গেল এটা এভাবে বন্ধন তৈরি করেছে, এই বন্ধনটা। অর্থাৎ অক্সিজেন তার অষ্টক পূর্ণের জন্য হাইড্রোজেন থেকে 2টা ইলেকট্রন নেওয়ার পরে ভাগাভাগি করে, হাইড্রোজেনের একটি ইলেকট্রন, ওখানে হাইড্রোজেন আরেকটি ইলেকট্রন ভাগাভাগি করে সে অষ্টক পূর্ণ হয়েছে, এবং তারা ভাগাভাগি করার মাধ্যমে, শেয়ারিং এর মাধ্যমে অষ্টক পূর্ণ হয়েছে, এবং একটা পানি স্থিতিশীল যৌগ তৈরি হয়েছে, এবং একটা পানি অণু গঠন করেছে। সেটা হলো সমযোজী বন্ধন, সমানভাবে শেয়ার করে। আর আয়নিক বন্ধনে পৃথক পৃথক ভাবে ইলেকট্রন অষ্টক পূর্ণ, মানে মৌল দুটি অষ্টক পূর্ণের মাধ্যমে, ধনাত্মক ঋণাত্মক আয়নের মাধ্যমে সৃষ্টি করে তারা যৌগ গঠন করবে এবং স্থিতিশীল যৌগ তৈরি করবে, সেটা আয়নিক বন্ধন। তো নিশ্চয়ই শিক্ষার্থীরা আজকে ক্লাসে তোমরা এই রাসায়নিক বন্ধনের চ্যাপ্টারে মৌলিক বিষয় থেকে আরম্ভ করে আমাদের আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আশা করি উপকৃত হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।